নতুন ধারার গুণগত রাজনীতি করার প্রত্যয় নিয়ে এবছরের ১৭ এপ্রিল উদ্যোক্তা ও ব্যবসায়ী ড মোহাম্মদ রফিকুল আমিনের নেতৃত্বে বাংলাদেশ আমজনগণ পার্টি আত্মপ্রকাশ করে। দলটিতে সমাজের সকল স্তরের ও শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণ সকলের নজর কাড়ে। জাতীয় নির্বাচনে অংশ নিতে ও একটি আইনি কাঠামোর ভিত্তিতে দল পরিচালনার জন্য নির্বাচন কমিশনের নিবন্ধন চায় দলটি। আরপিও এবং রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালার সকল শর্ত পূরণ করে নিবন্ধন আবেদন করেন নেতৃবৃন্দ। বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধনের জন্য জমা দেয়া সকল কাগজপত্র সঠিক পাবার পর নির্বাচন কমিশনের কর্মকর্তারা দলটির মাঠ পর্যায়ের কার্যালয়, কমিটি ও সমর্থকদের তথ্য যাচাই করে। তবে সকল তথ্য সঠিক পাওয়া গেলেও দলটির ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত না নিয়ে পর্যালোচনায় রাখে। অথচ সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ইচ্ছে করলেই দলটিকে প্রথমেই চূড়ান্ত নিবন্ধন দেয়া যেত। প্রথমবার তদন্তের পরেই আমজনগণ পার্টির নিবন্ধন দিতে পারত। এনসিপি আর আমজনগণ পার্টির কাগজপত্রই সঠিক ছিল, বাকিগুলো আসলে তেমন কিছুই নেই। সারা দেশে তদন্ত রিপোর্ট ভালোই ছিল, কিন্তু কমিশন কেন দেয়নি তা জানি না। তবে কমিশন পর্যায়ে পর্যালোচনার কথা বললেও নির্বাচন কমিশন আমজনগণ পার্টিকে চিঠি দিয়ে অবহিত না করেই আবারও সারা দেশের তথ্য পুনঃতদন্তের নির্দেশ দেয় নতুন কর্মকর্তাদের দায়িত্ব দিয়ে। পুনঃতদন্তে অনেক বেশি ও অপ্রাসঙ্গিক তথ্য চাওয়া হয়, এতে হয়রানির মধ্যে পড়ে যায় দলের নেতাকর্মীরা। পুনঃতদন্তেও সকল তথ্য সঠিক পেলে ৪ নভেম্বর দলটির চাহিত প্রতীক হ্যান্ডশেক বরাদ্দ দিয়ে পত্রিকায় আপত্তি জানানোর সময় দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। কয়েকটি অভিযোগ পড়েছে জানিয়ে নির্বাচন কমিশন পুনরায় পর্যালোচনা করে শুনানি করা হবে বলে জানান। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে আবারও মাঠ পর্যায়ে তদন্ত করা হচ্ছে, যা আইন বিধিতে নেই। বিধিমালা অনুযায়ী নির্বাচন কমিশন উভয় পক্ষকে ডেকে শুনানি করার কথা। ২ দফা তদন্তের পর আমাকে আরেকটা তৃতীয় পক্ষ, যেটা সরকারের একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, তাদের সাহায্য চাওয়া হচ্ছে, যেটা আমি মনে করি এই নির্বাচন আইনের পরিপন্থী একটা কাজ। কারণ আমাকে কোন একটা অদৃশ্য শক্তির কারণে আমাকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য আমার প্রতি একটা নেতিবাচক আচরণ করছেন ইলেকশন কমিশন, আমার জানা নেই। আমি নির্বাচন কমিশনকে বলবো, আপনারা কোনো চাপ না নিয়ে নিরপেক্ষতার ভিত্তিতে আপনারা যা পেয়েছেন সে আলোকে আমাকে কাজ করার সুযোগ দেন। আমার প্রতি যেন ন্যায় বিচার করা হয়, অন্যায় কোনো আচরণ যেন না করা হয়, কারো অদৃশ্য শক্তির চাপে যেন কোনো এমন কোনো কাজ না করা হয় যেটাতে আমরা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে ইলেকশন কমিশন। গণবিজ্ঞপ্তি জারির পর ৪ দফায় চিঠি দিয়েও নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করতে পারেনি দলটির নেতারা। অন্যান্য প্রতিষ্ঠানেও এ ব্যাপারে সহযোগিতা চেয়ে আবেদন করেছেন তারা। তবে নির্বাচন কমিশন বলছে সবকিছু আইন অনুযায়ী করা হয়েছে। ইনহেরেন্ট বলেন, কোয়াসি জুডিশিয়াল বডি হিসেবে বলেন, ধরেন আমার তো আর কোনো নিজস্ব পুলিশ নাই, আমার কি কোনো নিজস্ব এজেন্সি আছে? ইলেকশন কমিশন যখন যে মন্ত্রণালয়কে সহযোগিতা করতে বলবে সেই সহযোগিতা আমরা নিই। এখন ধরেন ওনার বিষয়ে যে বক্তব্যগুলো আসছে এগুলো প্রশাসনিক ভাবে দেখতে গেলে এখন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই আমাদের করতে হয়, সেই হিসাবে আমরা এটা ওইখানে পাঠাইছি। আমরা আশা রাখতেছি যে এটা তাড়াতাড়ি আইসা যাবে, আইসা গেলে সত্যি হবে আর কি। বিশ্লেষকরা বলছেন, নির্বাচন কমিশনের এমন ক্ষমতা ও এখতিয়ার নেই। এই যে আমজনগণ পার্টি বলেন আর যে কোনো রাজনৈতিক দলই বলেন না কেন, এইটা তাদের একমাত্র দায়িত্ব হচ্ছে ওই আইনে যেই পদ্ধতি অনুসরণ করার ব্যাপার আছে সেইটা অনুসরণ করে তাদেরকে নিবন্ধন দিবে অথবা দিবে না। ইনহারেন্ট পাওয়ার বলে ইংরেজিতে, বাংলায় বলে অন্তর্নিহিত যেই ক্ষমতা, সেই ক্ষমতা বলে কাউকে ওই তদন্তের বাইরে, উভয় পক্ষের শুনানির বাইরে গিয়ে অন্তর্নিহিত ক্ষমতা বলে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না। কারণ ওই আইনে নির্বাচন কমিশনকে অন্তর্নিহিত ক্ষমতা প্রদানের স্বীয় বিবেচনায়, বলে না, স্বীয় বিবেচনায় কোনো সিদ্ধান্ত দেওয়ার কোনো সুযোগ নাই। এই নির্বাচন কমিশনের যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তাদের যে ভূমিকা, সেটা তো প্রশ্নবিদ্ধ হবে। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। শর্ত পূরণ করার পরেও কমিশনের সিদ্ধান্তহীনতায় বাংলাদেশ আমজনগণ পার্টির ভোটে অংশগ্রহণ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, দেউলিয়ত্ব প্রকাশ পেয়েছে এতে। তার যে স্বাধীন এখতিয়ার, স্বাধীনভাবে কাজ করার এখতিয়ার, সেই এখতিয়ারের মধ্যে সে সরকারের ভূমিকাকেও ভাগ বসিয়ে দিচ্ছে। এটা তো এক ধরনের আত্মহত্যা করার প্রক্রিয়া। কেন একটা প্রতিষ্ঠান আত্মহত্যার জায়গাটাকে বেছে নেবে? তাহলে এটা থেকে পরিষ্কারভাবে অনুমান করা যায় যে এই প্রতিষ্ঠানের সাথে বা যে কাজ নিয়ে তারা সরকারের ইন্টারভেনশন চাইতেছে সেখানে কোনো স্বার্থগত বিষয় আছে।
সেটা কারো না কারো থাকতে পারে, সরকারি দিক থেকে কোনো ইঙ্গিত থাকতে পারে, বা অন্য কোনো অ্যাডভাইজারের দিক থেকেও কোনো ইঙ্গিত থাকতে পারে, যাতে জিনিসটাকে ডিলিং করায়া এই রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটাকে মানে এমন জায়গায় নিয়ে যাওয়া যায় যাতে আর নির্বাচন করতে না পারে। নিজের যে জুরিসডিকশন আছে এইটা অন্যকে যখন দিয়ে দেয় তখন সে একটা দেউলিয়া সংস্থা, তার কোনো ক্ষমতাই নাই, তাকে যে ক্ষমতা আইন বলে দেওয়া হয়েছে সেটা তো এক্সারসাইজ করতে পারে না। তার মানে এটা তারা ব্যর্থ, নিজেদের সিদ্ধান্ত নিতে তারা ব্যর্থ। ইলেকশন কমিশন যদি বলে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত চায় যে এটা কি দেওয়া যায় কি যায় না, অথবা বাংলাদেশে অন্য কোনো গোয়েন্দা সংস্থাকে যদি বলে যে আপনারা বলেন যে এটা দেওয়া যায় কি যায় না, তো একটা দেউলিয়াপনা, আর কিছুই না। অস্তিত্বহীন, ব্যক্তিত্বহীন, মানে তাদের সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতাই নাই। তারা তো বসে থেকে লাভ কি? সাংবিধানিক সংস্থায় বসে থেকে যারা নিজস্ব স্বাধীনভাবে আইনে যে ক্ষমতা দেওয়া সেটা প্রয়োগ করতে পারে না, সিদ্ধান্ত নিতে পারে না, এই সমস্ত লোকরা কি করবে? দেশ ও জাতির জন্য তো এরা বোঝা হয়ে যাবে। নির্বাচন কমিশনের এসব কার্যকলাপের বিরুদ্ধে প্রয়োজনে আইনি পদক্ষেপ নিতে পারে দলটি, জানান বিশ্লেষকরা। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।